ক্রিয়ার কাল আজকে আমাদের বিষয়, আমাদের টপিক, আলোচ্য টপিক ক্রিয়ার কাল। খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক এবং বাংলা গ্রামারের গুরুত্বপূর্ণ। খুব সাথে সাথেই এই টপিকটা কিন্তু কাঠিন্যের অনুসারে একটু উপরের দিকে থাকে, অর্থাৎ যে বিষয়সমূহ আমরা সকলেই এড়িয়ে যাই বাংলা ব্যাকরণের যে টপিকগুলো, সন্ধি, প্রত্যয়, সমাস, ক্রিয়ার কাল, এগুলো হচ্ছে তার মধ্যে একটা, ধ্বনি পরিবর্তন তার মধ্যে একটা, এবং এইগুলোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেখান থেকে পরীক্ষাতে সদা সর্বদাই প্রশ্ন আসে। ক্রিয়ার কাল থেকে, বাচ্য থেকে ভীষণ রকম প্রশ্ন কিন্তু পড়ে। আজকের আলোচ্য বিষয় ক্রিয়ার কাল। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলেন কোন ক্রিয়ার কেবলমাত্র কাল হয়? সমাপিকা ক্রিয়া। একদম সঠিক, রুনা সঠিক বলেছে। কেবলমাত্র সমাপিকা ক্রিয়ার কাল হওয়া কিন্তু সম্ভব, অন্য কোনো ক্রিয়ার উপরে নির্ণয় করে কাল কিন্তু হয় না। কিন্তু কোনো কোনো সময় অসমাপিকা ক্রিয়া যদি সমাপিকার মতো আচরণ করে সেক্ষেত্রেও তার কাল নির্ণীত হতে পারে, তবে মূলত সমাপিকা ক্রিয়ারই কাল হয়। কারণ আমরা সকলেই জানি একটি বাক্য সম্পূর্ণতা পায় সম্পূর্ণরূপে সমাপিকা ক্রিয়ার উপর। আমি ভাত খেলে এই যে বললাম, এই বাক্যটা কিন্তু সম্পূর্ণ হলো না। তুমি ভাত খেলে তবে যাব, এই যে পুরো বাক্যটা বললাম, এই যে যাব সমাপিকা ক্রিয়া, এই যাব ক্রিয়াটির মধ্যেই কিন্তু এই বাক্যটির সম্পূর্ণতা পাচ্ছে। তো ক্রিয়ার কাল সম্পূর্ণভাবে নির্ভর করে সমাপিকা ক্রিয়ার উপর, সম্পূর্ণভাবে সমাপিকা ক্রিয়ার উপরে নির্ভর করে আর কি ক্রিয়ার কালটা। খুবই উল্লেখযোগ্য একটি টপিক। ইংরেজিতে এটাকে বোধহয় টেন্স বলা হয়। সেটাই আমরা ক্রিয়ার কাল হিসাবে ধরব। তো চলুন শুরু করি আমাদের আজকের আলোচনা। ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল মোট তিনটি ক্রিয়ার কাল আছে। আপনারা বলবেন যে স্যার আমরা তো ক্রিয়ার কাল 12টি পড়েছি। ওই যে 12টি, ওটা হচ্ছে প্রকার, ক্রিয়ার কাল হচ্ছে মোট 3টি: বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এই যে 3টি ক্রিয়ার কাল আছে, এদের আবার প্রত্যেকের 3টি করে রূপ আছে। একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে ঘটমান, একটা হচ্ছে পুরাঘটিত। প্রত্যেকের 3টি করে আছে: সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান। সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত। সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ। 3 9। কিন্তু আমি বললাম ক্রিয়ার প্রকার বা ক্রিয়ার কাল হচ্ছে 12 প্রকার। তাহলে বাকি 3টি কোন 3টি রয়েছে? নিশ্চয়ই বাকি 3টি আছে। অনুজ্ঞা। আমরা সকলেই জানি অনুজ্ঞা হচ্ছে এমন একটা বাক্য যার মধ্যে আদেশ থাকবে, অনুরোধ থাকবে, উপদেশ থাকবে এবং বিনয় থাকবে, যেটা আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে যেভাবে আমরা কথা বলি। আমরা কোনো প্রশাসনিক ভবনে গেলে বা আমরা বিদ্যালয়ে গেলে বা কলেজে গেলে শিক্ষকদের সঙ্গে যে ভঙ্গিমায় কথা বলি সেটাই অনুজ্ঞা। একবারটি আসবেন স্যার, বা একটু সই করে দেবেন স্যার, এই যে অনুরোধ, এই যে বিনয়, বা একজন শিক্ষক যদি আমাকে কাউকে উপদেশ দেয় যে যাও বইটা নিয়ে আসো, নির্দেশ দিল বইটা নিয়ে আসো, এটা হচ্ছে অনুজ্ঞা। অনুজ্ঞা আদেশ, অনুরোধ, উপদেশ এবং বিনয়, এই 4টি বিষয় কোনো বাক্যের মধ্যে যদি থাকে আমরা তাকে বলবো অনুজ্ঞা বাক্য। তো অনুজ্ঞা নিয়ে একাধিক বাক্য হতে পারে, তাহলে তারও নিশ্চয়ই কাল আছে। অনুজ্ঞার আছে 2টি কাল।
অনুজ্ঞা সাধারণত দুটি কালের হয়। কোন দুটি কালের? একটুখানি বলবেন কোন দুটি কালের অনুজ্ঞা? কোন দুটি বর্তমান ও কালের? ভবিষ্যৎ। বর্তমান এবং ভবিষ্যৎ, একদম বর্তমান এবং ভবিষ্যৎ। অতীতের অনুজ্ঞা হয় না, কারণ অতীত যেটা ঘটে গেছে, যে জিনিসটা ঘটে গেছে আজ থেকে 10 বছর আগে, আমার সঙ্গে খুব খারাপ একটা ঘটনা ঘটেছিল, যার সঙ্গে যদি ঘটে থাকে আর কি, তো আমি কি সেই 10 বছর পিছিয়ে গিয়ে আমি কি সেটা ঠিক করে আসতে পারবো, বা কাউকে অনুরোধ করতে পারবো যে তুমি যে আমাকে চড় মেরেছিলে, আমাকে চড় মেরো না? হ্যাঁ, আমি যেটা বলতে পারবো, কারণ অলরেডি সেটা ডান হয়ে গেছে, সে কাজটা হয়ে গেছে, সেখানে আর কোনো এডিট করা যাবে না। কিন্তু বর্তমান কালে এই সময়ে দাঁড়িয়ে আমি কাউকে অনুরোধ করতে পারি, কাউকে আদেশ করতে পারি, কাউকে উপদেশ দিতে পারি, আমি ভবিষ্যৎকালেও করতে পারি। আমি কাউকে বলতে পারি যে সতী সাবিত্রী হও মা, ফেসবুকে রিলস বানাও। আমি কাউকে উপদেশ দিতে পারি যে তুমি সতী সাবিত্রী হও, ফেসবুকে রিলস বানাও, উপদেশ দিতে পারি। তো বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটি কালেরই কেবল অনুজ্ঞা হতে পারে, যেহেতু অতীতকাল অলরেডি চলে গেছে, ফলে অতীতকালে আমরা কিন্তু এই অনুজ্ঞা বাক্য সেখানে নেই। খুব স্বাভাবিক একটা ব্যাপার এটা। এবারে আমি আপনাদেরকে বলি, তবে কখনো যদি টাইম মেশিন তৈরি হয় আর কি, যে আমরা টাইম মেশিন করে পিছনে গেলাম, গিয়ে বিষয়টা ঠিক করে আসলাম, সে ব্যাপারটা আলাদা। মোনা, শাহরিনা, শাহরিন, সাউন্ডটা একটু স্যার আসতে দাও। শুনতে পাচ্ছি না। শাহরিন, সাউন্ডটা একটু আসতে দাও। আমি মিউট করেছিলাম, একটু কথা বলছিলাম আর কি, যাই হোক। তো এই ব্যাপারটা হলো, তাহলে অনুজ্ঞা যদি দুটি কালের হয়, হ্যাঁ, বর্তমান অনুজ্ঞা এবং ভবিষ্যৎ অনুজ্ঞা, এই যে দুটি কালের, তাহলে 9 আর 2 হচ্ছে 11। 9 আর 2 11। শাহরিন, না, সাউন্ডটা একটু আসতে দাও, সাউন্ডটা একটু আসতে দাও, হ্যাঁ। তাহলে হয়ে গেল 11। আর একটি একটি বাকি আছে, সেটা কি? আমরা বা অতীতকালে কোনো একটা কাজ প্রায় করতাম বা নিয়মিত করতাম, এরকম যদি বুঝে, কারণ অতীতকালে আমরা অনেক কাজ প্রায় করি বা নিয়মিত করি। 10 বছর পরে কোনো বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে, হ্যাঁ, আমার বাল্য বন্ধু, তাকে আমি বললাম, তোর মনে আছে রোজ বিকালে আমরা মাছ ধরতে যেতাম, বা তোর মনে আছে রোজ বিকালে আমরা ফুটবল খেলতাম, বা আমরা ফুচকা খেতে যেতাম। এই যে অতীতকালে কোনো কাজ আপনি যদি নিয়মিত করতেন বা প্রায় করতেন, সেটাই হচ্ছে নিত্যবিত্ত অতীত। নিত্য শব্দ আমরা অনেক সময় বলি না যে মানুষটা নিত্য বাজার করে খায়, বা নিত্য বাজার, আমরা বলি নিত্য বাজার, যে মার্কেটে প্রতিদিন বাজার বসে তাকে আমরা বলি নিত্য বাজার। আর এই যে বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে পুনরাবৃত্তের বৃত্ত। হুম, বৃত্তটা হচ্ছে পুনরাবৃত্তের বৃত্ত। তাহলে নিত্য বৃত্ত অর্থাৎ অতীতকালে আপনি যদি কোনো কাজ একেবারে নিয়ম করে করতেন, তো সেটা হয়ে যাবে নিত্যবৃত্ত অতীত। তাহলে এই হয়ে গেল 12টা: সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, বর্তমান অনুজ্ঞা। 4, সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত, নিত্যবৃত্ত অতীত। 4, সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ, ভবিষ্যৎ অনুজ্ঞা। 4, 3 4-এ 12। এই 12টি হচ্ছে ক্রিয়ার কাল। এইবারে আমরা বিষয়ের মধ্যে প্রবেশ করব, এর মধ্যে প্রবেশ করব। প্রথমেই হচ্ছে বর্তমান। আপনারা সকলেই জানেন, এই যে আমরা কথাবার্তা বলছি, এটা যেটা ঘটছে সেটা হচ্ছে বর্তমান কাল, এবং যখন ক্লাসটা শেষ হয়ে যাবে সেটা হয়ে যাবে অতীত, এবং আগামী সপ্তাহে বুধবারে ক্লাস হবে, তার জন্য আমরা অপেক্ষা করব, সেটা হচ্ছে ভবিষ্যৎ। তো সাধারণ বর্তমানটা কি? সাধারণ বর্তমান হচ্ছে কোনো কাজ ধরেন স্বাভাবিক নিয়মে হচ্ছে, স্বাভাবিক নিয়মে হচ্ছে,
বা চিরকালীন ঘটে এমন যদি বোঝায়, একদম চিরকালীন যে ক্রিয়াগুলো চিরকালীন ক্রিয়া, খুব ভালো করে বুঝে নেবেন। হ্যাঁ, দ্বিতীয়বার যেন আমাদের আর মানে ক্লাসটা না দেখতে হয়। এখানে যারা উপস্থিত আছেন এবং যারা ক্লাসে যুক্ত হতে পারেননি তারা রেকর্ড ক্লাস দেখে নেবে আর কি। তো আমরা যারা আছি তারা যেন এই ক্লাস থেকে ব্যাপারটা বুঝে যায়। কোনো ক্রিয়া সে যদি স্বাভাবিক এবং চিরকালীন প্রবাহে ঘটে তাহলে সেটা হবে সাধারণ বর্তমান কাল। আমি যদি বলি আম, ঘুমাই পৃথিবী আঁচল মুড়ি দিয়ে, তাহলে আমি বললাম একটা উদাহরণ ক্রিয়েট করলাম আমি, ঘুমাই পৃথিবী আঁচল মুড়ি দিয়ে। এই যে ঘুম, ঘুম, হ্যাঁ, আপনার দাদু তিনি নিশ্চয়ই ঘুমাতেন, জেগে নিশ্চয়ই থাকতেন না আর কি। আপনি আপনিও ঘুমান, আপনার যারা কচি কাঁচা হবে আর কি, বাচ্চা কাচ্চা, তারাও ঘুমাবে, তাদের বাচ্চারাও ঘুমাবে। তো এই যে ঘুম, এই ঘুমটা হচ্ছে একটা চিরন্তন ক্রিয়ার কাল, এটা চিরন্তন ক্রিয়া যেটা চলছে সেই সুপ্রাচীন কাল থেকে আমরা এই ক্রিয়াটা রয়েছে আর কি। অর্থাৎ এর কোনো আহ হয়নি, ছেদ পড়েনি। তো এই যে চিরকালীন ক্রিয়া বলে এটা চলে যাবে সাধারণ বর্তমানের মধ্যে। আমি যদি বলি ঘুমাই, ঘুমায় মানে সে কিন্তু এখন ঘুমাচ্ছে না, এই মুহূর্তে ঘুমাচ্ছে না, বা তার ঘুমানো হয়ে গেছে এমনও নয়, বা ভবিষ্যতে ঘুমাবে এমনও কিন্তু নয়। আমি বলছি ঘুমাই, অর্থাৎ আজকে রাত্রেবেলা সে ঘুমাবে, গত রাত্রেবেলা সে ঘুমিয়েছিল, আগামীকাল রাত্রেবেলা সে ঘুমাবে। কেহ কাঁদে, কেহ কাঁদে, কেহ গাঁটে কড়ি বাঁধে, ফিরিবার পালা। অর্থাৎ এই যে হাট কবিতা, যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতা, সেখানে বলছে কেহ কাঁদে, এই যে কান্না, এই কান্না আমাদের সেই যে আমরা মাতৃগর্ভ থেকে যখন পৃথিবীর সঙ্গে আমাদের একটা সংযোগ স্থাপিত হয়, প্রথম যে সাউন্ডটা আমরা করি সেটা কিন্তু কান্না। এবং এই কান্না এটা হচ্ছে চিরকালীনভাবে আমাদের দেহ সত্তার সঙ্গে আমাদের মনন গর্ভের মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম উপস্থিতি হচ্ছে কান্নার উপস্থিতি। আমরা হাসতে ভুলে গেছি, কান্নাটা হচ্ছে চিরন্তন, আমাদের সঙ্গী, আমাদের সাথী, আমাদের জীবনের সার্বিক পরম্পরা হচ্ছে কান্না। তো এই যে কান্না, এটা একটা চিরন্তন। পূর্বের মানুষেরাও কাঁদতো, এখনকার মানুষেরা কাঁদছে, এবং আগামীর মানুষরা আরো কাঁদবে। কারণ দেখবেন আচ্ছে দিন বলে কিছু হয় না। এই যে দিনটা আপনি পার করলেন এইটা ভালো দিন, কেউ যদি কোনো স্বপ্নের ফেরিওয়ালা আপনাকে বলে যে আরো ভালো দিন এনে দেবো, তাহলে সেটা কিন্তু ডাহা মিথ্যে কথা। আমরা যেটা ফেলে এসেছি সেইটা হচ্ছে স্বর্ণালী, এখন যেটা চলছে সেটা খারাপ, যেটা আসবে বলছে সে হচ্ছে অতীব খারাপ। ফলে পিছনের দিকে ফেরাটাই বোধহয় আমাদের পক্ষে, সবার পক্ষে একটা মঙ্গলকর ব্যাপার আর কি। হ্যাঁ, তো এই যে কান্না, এই কান্না এটাও কিন্তু একটা চিরন্তন, সে তার মধ্যে একটা গতি রয়েছে, গতি রয়েছে। তো এই যে হাসি, কান্না, খাওয়া, ঘুমানো, এই যে ব্যাপারগুলো রয়েছে, এই ক্রিয়াগুলো সব কিন্তু সাধারণ বর্তমান কালের মধ্যে চলে আসবে। আপনারা কি ব্যাপারটা বুঝেছেন কিনা আমাকে একটুখানি জানাবেন। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? একটুখানি বলেন, ব্যাপারটা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ওকে। আজকের নূতন কে আছো? বিলকিস, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি বুঝতে পারছো আমরা আজকে ক্রিয়ার কাল করছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, তোমার সাবজেক্ট ইংলিশ, ওই যে হ্যাঁ। আমরা যেটা টেন্স যেটা করি আর কি, সেই টেন্সের বাংলা ভাষান্তর যেটা রয়েছে সেটাই আমরা আজকে করছি আর কি। ওকে, শুনতে থাকো। হ্যাঁ, তো তাহলে সাধারণ বর্তমান আমরা বিষয়টা বুঝলাম, হ্যাঁ স্যার। যে ক্রিয়াগুলো হচ্ছে চিরন্তন, চিরকালীন, সেই ক্রিয়াগুলো সব সাধারণ বর্তমানের মধ্যে পড়বে। এবার তারপরে রয়েছে সাধারণ বর্তমানের মধ্যে ঘটমান বর্তমান। ঘটমান বর্তমানটা খুবই সহজ, বর্তমানকালে যে বিষয়টা এই মুহূর্তে ঘটছে,
এই যে আমরা যে ঘটনাটা ঘটাচ্ছি এখন, আমি বলছি, আপনারা শুনছেন, সাধারণ বর্তমান। আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, যেটা ওই আইএনজি যোগ হয়, বোধহয় কন্টিনিউয়াস, তাই তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আইএনজি যোগ হয়। আমি খেলছি, আমি ঘুরছি, আমি বেড়াচ্ছি, আমি পড়ছি। এই মুহূর্তে ক্রিয়ার কাল সম্পূর্ণ হচ্ছে, মানে চলছে, সম্পূর্ণ হচ্ছে না, চলছে, একটা ধারাবাহিকতা আছে, চলছে চলছে চলছে। সেটাই হচ্ছে ঘটমান বর্তমান। ঘটমান বর্তমানটা খুবই সহজ, ঘটমানটাই সহজ, তিনটে ঘটমানই সহজ। ঘটমান বর্তমান এই মুহূর্তে ঘটছে, ঘটমান অতীত অতীতকালে ঘটছিল, আমি বেহালা বাজাচ্ছিলাম, তুমি গান গাইছিলে। তাহলে অতীতকালে একটা জিনিস ঘটছিল আর কি, হ্যাঁ, একটা জিনিস ঘটছিল যেটা পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে আমি বাজাইতে থাকিব, তুমি শুনিতে থাকিও। এই যে মানে ভবিষ্যৎকালেও একটা বিষয় ঘটতে থাকবে ঘটতে থাকবে। ঘটমানটা খুবই সহজ, এই 12টার মধ্যে ঘটমানটা একদম চেনা সহজ। আমি খাচ্ছি, আমি খাচ্ছিলাম, আমি খাইতে থাকিব। অর্থাৎ বর্তমানকালে ঘটছে, অতীতকালে ঘটছিল, ভবিষ্যৎকালে ঘটবে। এই তিনটেই হচ্ছে ঘটমান বর্তমান। তাহলে ঘটমান বিষয়টা আমাদেরকে খুবই বিব্রত করতে পারবে না। হ্যাঁ, তো এটা একদম সহজ একটা বিষয়। ঘটমানটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা একটুখানি বলবেন? ঘটমানটা বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, এইবারে আমরা পুরা ঘটিত বলবো। পুরা ঘটিত, কাজটি শেষ হয়েছে, কোনো ক্রিয়ার কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো রয়েছে। কোনো ক্রিয়ার কাল শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে। বিয়ে বাড়িতে আমরা যে বিয়ে বাড়িগুলোতে যাই আর কি, মনে হয় যেন স্বর্গের অপ্সরারা তারা সবাই মর্তে বোধহয় নামিয়ে আসিয়াছে। একটা সামাজিক অনুষ্ঠান, বিয়ে বাড়ি। তো এই যে স্বর্গের অপ্সরা যারা মানে সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছেন আর কি, সাজতে তাদের যখন বিয়ে বাড়িতে আসছে, তাদের সাজতে কত সময় লেগেছিল? কইলে কত সময় লাগতে পারে একজন মেয়ে, মানে একজন মহিলার বিয়ে বাড়ি যাওয়ার জন্য 2 সাজতে? ঘন্টা 3 ঘন্টা। 3 ঘন্টা? মানে তার বোধহয় তারও মানে প্রসেসিংটা বোধহয় তারও অনেক, মানে আগের দিন সন্ধ্যাবেলা থেকে শুরু হয়ে যায় নাকি? না না স্যার, 1 সপ্তাহ আগে তো হয়ই, মেহেন্দি ও, পড়বে, এক সপ্তাহ, ভ্রু প্লাক করবে। আচ্ছা আচ্ছা, 1 সপ্তাহ আগে থেকে পার্লারে যাওয়া আসা থাকেই আর কি, কেনাকাটা এটা সেটা 1 সপ্তাহ থেকে। তো এই যে একজন মহিলা, তিনি যে স্বর্গের অপ্সরার রূপ নিয়ে বিয়ে বাড়িতে যাবেন এবং ঝালাক দিখলা যা, একটা অনুভূতি তিনি ছড়িয়ে দেবেন চারিদিকে। তো আমি মানলাম 3 ঘন্টা ধরে তিনি সেজেছেন, 3 ঘন্টা ধরে তিনি সেজেছেন। তার সাজা কিন্তু কমপ্লিট, তার সাজা কমপ্লিট, একদম শেষ হয়ে গেছে, সাজা কমপ্লিট। এইবারে একজন মানে আমাদের বরের বন্ধু আর কি, বরের বন্ধু বিয়েতে এসেছিল। কনের বান্ধবীকে দেখে সে ক্র্যাশ খেয়েছে আর কি। ক্র্যাশ খাওয়ার পরে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে বন্ধুকে বলছে যে, বন্ধু তোর ওয়াইফের সঙ্গে যে ওই যে ছবিটা আছে, ছবিটা দেখি আর কি, আমি তো ক্র্যাশ খেয়েছি, তো তুই যে কোনো ভাবে একটা ব্যবস্থা কর। তো তাদের বিভিন্ন আয়োজনে তাদের সঙ্গে মানে ফেসবুক মানে এটা নিল, ফেসবুক মানে সার্চ করলো যে নামটা কি বলতো, নাম বলে সার্চ করলো আর কি। সার্চ করে যখন তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হলো, মেয়েটা দেখলো সেই ভ্যাবলা চাঁদ, তো আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছিল, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে দেখো। একটু ভাব নিয়ে 1 সপ্তাহ ঝুলিয়ে রেখে তারপরে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, তখন দেখলো বাবা এ তো সরকারি কাকু, এবার কথাবার্তা হচ্ছে, কথাবার্তা হতে 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 হতে
একদিন করলো যে মেয়েটির নাম হচ্ছে অনিন্দিতা। বললো, অনিন্দিতা তুমি কি হবে আমার ছেলের দিদা? অনিন্দিতা তুমি কি হবে আমার ছেলের দিদা? মেয়েটি বললো, হ্যাঁ আমি তোমার ছেলের দিদা হব। দেখেন, 2 ঘন্টা বা 3 ঘন্টার সাজ এদেরকে কিন্তু দাদু এবং দিদা বানিয়ে দিয়েছে। এইটাই হচ্ছে পুরাঘটিত। কাজ শেষ হয়ে যাবে কিন্তু তার রেশ থাকবে। আমি যদি বলি যে কত রূপে সাজাইয়াছ এ ভুবন, আমি সর্বাৎ শক্তিমানের উদ্দেশ্য করলাম, কত রূপে সাজাইয়াছ এ ভুবন। যদি এই লাইনটা দিয়ে আপনাকে বলে এটা ক্রিয়ার কোন কাল, দেখেন পবিত্র কোরআন এবং বাইবেলে বলা হয়েছে যে 6 দিনে, 6 days, 6 দিনে বিশ্ববিধাতা তিনি পৃথিবীটাকে সৃষ্টি করেছেন 6 দিনে। তো তার কিন্তু কমপ্লিট, তিনি পৃথিবী সৃষ্টি করা তার কাজ কমপ্লিট। কিন্তু আজও প্রতিদিন সূর্যের দীপ্ত কিরণে আমরা কিন্তু সিক্ত হই। আজও সমুদ্রের গর্জনে আমাদের হৃদয় কিন্তু প্রশান্ত হয়। আজও ফুলের সৌরভে আমরা সুরভিত হই। তো এই যে কাজ শেষ হয়ে গেছে, তার ফল এখনো রয়েছে। এইরকম যদি কোনো বাক্যে আপনার কি মনে হয় যে তার কাজটা এখনো রয়েছে, যেমন আমরা যে ধরেন আমি বললাম যে ধান রোয়া শেষ হয়েছে, কিন্তু ওই যে ফলটা মানে যে ধানের গাছটা সে কিন্তু এখনো রয়েছে, এখনো রয়েছে। ফলে এই যে ব্যাপারটা, এইগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, পুরাঘটিত বর্তমানের মধ্যে পড়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। পুরাঘটিত বর্তমান, আমি আরো কিছু উদাহরণ বই থেকে যদি দিই, তো কিছু উদাহরণ এরকম হবে। আমি একটু বার করে নিই, পুরাঘটিত বর্তমান। যেমন বিজয় রথের চাকা উড়াইয়াছ ধূলি জাল। বিজয় রথের চাকা উড়িয়াছ ধূলি জল। আচ্ছা, মোগল সাম্রাজ্যের অস্তিত্ব কি এখন আছে? বিজয় রথ, তাদের বিজয় রথ তো থেমে গেছে নাকি, না আছে এখনো? তাদের বিজয় রথ থেমে গেছে না আছে, আমাকে একটুখানি জানান। স্পিক করেন, কথা বলেন। হ্যাঁ, অ্যাক্টিভ ক্লাসরুমটাই থেমে গেছে স্যার। থেমে গেছে। কিন্তু তাজমহলের সৌন্দর্য আজকে আমাদেরকে বিমোহিত করে না? হ্যাঁ স্যার করে। লালকেল্লার সামনে গিয়ে আমরা কি একটু দাঁড়াই না? তো এই যে হ্যাঁ স্যার। বিজয় রথ থেমে গেছে, কিন্তু আজও তার প্রভাব রয়েছে। সুতরাং এটা হয়ে যাবে পুরাঘটিত বর্তমান। তারপরে আরেকটা বাক্য, সাজিয়াছ যোগী বলো কার লাগি। সাজিয়াছ যোগী বলো কার লাগি। একজন যোগী, তার কিন্তু সাজ কমপ্লিট হয়ে গেছে, তিনি সেজেছেন, সাজা কমপ্লিট, যেটা আমি বিবাহের উদাহরণ দিয়েছিলাম, তার সাজা কিন্তু কমপ্লিট হয়ে আছে। কিন্তু এই সাজটা কিন্তু যতক্ষণ না মেকআপ তুলছে ততক্ষণ কিন্তু আলোক সৌন্দর্য থাকবে। আপনারা আমাকে কেউ যেন নারী বিদ্বেষী ভাববেন না। আমি এমনি বিষয়টা মানে আরো বাস্তবিক করে তুলবার জন্য মেকআপের প্রসঙ্গ আনলাম। যদিও প্রসঙ্গটা আনা ইন্ডিয়ান পিনাল কোডের কোনো ধারা দ্বারা নিষিদ্ধ করা আছে কিনা আমি জানি না। তো এই যে যে একজন সেজেছে, সাজিয়ে আছো যোগী বলো কার লাগি, তার সাজটা কিন্তু কমপ্লিট, কিন্তু তার আলোক দ্যুতি বা তার সৌন্দর্যের পরম্পরা কিন্তু একটা সময় পর্যন্ত থাকবে, একটা সময় পর্যন্ত থাকবে। হ্যাঁ, তো এটাও হয়ে যাবে পুরাঘটিত বর্তমান। আচ্ছা, আর যদি আমরা দিই আর কি, চাহিতে এসেছি শুধু একখানি মালা। চাহিতে এসেছি শুধু একখানি মালা, একজন প্রেম ভিক্ষা করছে। হ্যাঁ, চাইতে এসেছি মানে মালা চাইতে আসেনি, চাইতে এসেছি শুধু একখানি মালা, একজন প্রেম ভিক্ষা করছে। তো যতক্ষণ না দিচ্ছে আর কি, ততক্ষণ ওইটা কিন্তু ওর রেশটা কিন্তু থাকছে। আপনি কারো কাছে চেয়েছেন, চেয়ে পারে কি চলে গেছেন?
কারোর কাছে কিছু চেয়েছেন, চেয়ে আপনি চলে গেছেন, আপনি কিন্তু চলে যাচ্ছেন না, আপনি কিন্তু দাঁড়িয়ে থাকছেন। সে যতক্ষণ না আপনাকে সেটা দিচ্ছে, তার জন্য আপনি অপেক্ষা করছেন। ফলে এই যে বাক্যগুলো আমি বললাম, এই বাক্যগুলো সবই হচ্ছে পুরাগঠিত বর্তমান। অর্থাৎ কাজটা শেষ হয়ে যাবে, তার প্রভাব এখনো থাকবে, এমন কিছু বোঝালে সেটা কিন্তু হয়ে যাবে পুরাগঠিত বর্তমান। বুঝতে পেরেছেন কিনা একটুখানি জানান, জানান বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ স্যার। ওকে। এরপরে আমরা বর্তমান অনুজ্ঞা। ওই যে বললাম, বর্তমান অনুজ্ঞা হচ্ছে, অনুজ্ঞা এমন একটি বাক্য যার মধ্যে থাকবে আদেশ, অনুরোধ, বিনয় আর উপদেশ। মোট এই চারটে টার্ম আপনাকে মনে রাখতে হবে। এই চারটে টার্ম আপনি আপনার ছোট্ট বাচ্চাকে বললেন যে জলের বোতলটা নিয়ে আয়, অনুজ্ঞা। আপনি আপনার আরেকটু বড় বাচ্চাকে বললেন যে জলের বোতলটা নিয়ে আসো, অনুজ্ঞা। বা আপনি কাউকে বললেন যে একবারটি আসবেন আমার বাড়িতে, অনুজ্ঞা। আপনি আপনার শিক্ষককে বললেন স্যার বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দেবেন, অনুজ্ঞা। হ্যাঁ, বা আপনি বললেন যে বড় মানুষ হও, অনুজ্ঞা। হ্যাঁ, মানে আদেশ, উপদেশ, অনুরোধ, বিনয়, এইগুলো থাকলে সেটা অনুজ্ঞা। যদি বর্তমান কালে করে তাহলে বর্তমান অনুজ্ঞা। আপনি যখন বললেন যে জলের বোতলটা নিয়ে এসো, তাহলে তাকে এক্ষুনি আনতে হবে, এক্ষুনি আনতে হবে, বর্তমান অনুজ্ঞা। আপনি যদি কাউকে বলেন একবারটি আসবেন, একবারটি আসবেন, একবারটি আসবেন, আর এক্ষুনি এসো বা এখনই এসো, দুটোর মধ্যে পার্থক্য আছে। একবারটি আসবেন মানে ওপারের মানুষটি তিনি বলতেও পারেন যে হ্যাঁ এক্ষুনি যাচ্ছি, খুব এমার্জেন্সি হলে এক্ষুনি বাজে। এটা যদি বৌদির বোন বৃষ্টি বলে তাহলে এইভাবে। আচ্ছা, বৌদির বোন বৃষ্টি বললে এটা বর্তমান অনুজ্ঞা হবে না ভবিষ্যৎ অনুজ্ঞা হবে? বর্তমান। বর্তমান অনুজ্ঞা। বৌদির বোন বৃষ্টি যদি বলে তাহলে একদম বর্তমান অনুজ্ঞা, সঙ্গে সঙ্গে চলে আসবে। কিন্তু অন্য কেউ যদি বলে তাহলে কিন্তু বর্তমান অনুজ্ঞা নাও হতে পারে। তিনি আগামীকালও আসতে পারেন, এক সপ্তাহ পরেও আসতে পারেন, এক মাস পরেও আসতে পারেন। হ্যাঁ, তো এই যে এই মুহূর্তে আদেশ, এই মুহূর্তে অনুরোধ। আমি যদি কাউকে বলি যে আহ ধীরে ধীরে করো কাজটি, কাজটি ধীরে ধীরে করো, এটা কিন্তু ভবিষ্যৎ অনুজ্ঞার মধ্যে চলে যাবে। যে তোমার যে দোষ আছে আজকে 25% তুমি সংশোধন করো, পরের দিন 25% করো, তারপরের দিন করো, এইভাবে এইভাবে তোমার অভ্যাস তুমি ছাড়ো আর কি। যে ধীরে ধীরে করো, এটা ভবিষ্যৎ অনুজ্ঞা। আবার আপনি যদি বলেন যে এক্ষুনি তুমি সংশোধন করে নাও, তাহলে সেটা কিন্তু আবার হয়ে যাবে বর্তমান অনুজ্ঞা। অর্থাৎ ওই যে আমি বললাম যে সতী সাবিত্রী হও মা, ফেসবুকে রিলস বানাও। হুম, এই যে ফেসবুকে রিলস বানানোর কথা বলা হচ্ছে, সে কিন্তু এক্ষুনি তাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে রিলসের ভিডিও গুলো দেখতে হবে, শিখতে হবে, তারপরে সে রিলস বানাবে। মানে সেটা ভবিষ্যৎ, ভবিষ্যৎ। অর্থাৎ আমরা এইটুকু অনুমান করতে পারছি যে যদি বর্তমানকালে আদেশ, উপদেশ, অনুরোধ থাকে, এক্ষুনি এসো, জলের বোতল নিয়ে আয়, এগুলো সব বর্তমান, একবারটি আসবেন ভবিষ্যৎ। বোঝাতে পেরেছি কিনা একটুখানি বলবেন, বোঝাতে পেরেছি কি? হ্যাঁ স্যার। ওকে, আমি আর কিছু উদাহরণ বই থেকে বলছি। এখানে বলছে পুচ্ছটি তোর উচ্ছে তুলে নাচা, পুচ্ছটি তোর উচ্ছে তুলে নাচা। আমরা চিড়িয়াখানাতে গেছি আর কি, যে ময়ূর, হ্যাঁ, ময়ূর পেখম তুলে যে নাচে, আমরা ময়ূরকে বললাম ময়ূর তোমার পুচ্ছ তুলে নাচাও দেখি। মানে তাকে এক্ষুনি নাচাতে হবে, আমি তার সামনে আছি, আমি এক্ষুনি দেখবো। অর্থাৎ বিষয়টা কিন্তু বর্তমানকালে ঘটবে। হ্যাঁ, তারপরে উদাহরণ বলি। আহ একটা গল্প বলুন না। একজন গল্প বুড়ো আমার সামনে বসে আছে, আমি তাকে বললাম যে একটা গল্প বলুন না, আমরা শুনবো। আমরা সবাই গোল করে বসে পড়েছি, আমরা ছোটবেলাতে গোল করে বসে পড়তাম। আমার দাদু ভীষণ ভালো গল্প বলতেন আর কি। আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, আহ তবে ইংরেজদের কাল উনি দেখেছেন, ইংরেজদের অনেক গল্প শুনতাম। আমার ইতিহাস খুব প্রিয় সাবজেক্ট। আমি দাদুকে জিজ্ঞেস করতাম, দাদু যখন ইংরেজরা ঢুকতো তখন তোমরা কি করতে? দাদু তখন ছোট ছিল, তো দাদু সেই অভিজ্ঞতা বলতো আর কি। এবং দাদুর আব্বা
প্রায় বোধহয় নেতাজির সমসাময়িক। 500 বছর বলতে পারবো না, তবে 400 সাড়ে 400 বছর ধরে আমাদের পরিবার ভারতবর্ষে বসবাস করে। তারপরেও নোটিশ এসেছে আর কি, এই জন্য ব্যাপারটা বললাম আর কি। তো এই যে একটা গল্প বলুন না, মানে তাকে এক্ষুনি বলতে হবে। বা আপনি যদি বলেন যে একটা গল্প বলবেন তো, আপনি কাউকে বললেন যে একটা গল্প বলবেন তো, মানে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আপনি বলবেন। আপনার এক্ষুনি বলার দরকার, আপনি খেয়ে দিয়ে নেন, ধীরে সুস্থে একটু বিশ্রাম নেন, তারপরে আমাদেরকে একটা গল্প শোনাবেন তো, এই যে আমরা অনুরোধ করি, এটা হয়ে যাবে আমার ভবিষ্যৎ অনুজ্ঞা। আরো কিছু উদাহরণ বলি। হ্যাঁ, এসো যুগান্তের কবি দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে। আমি যদি বলি এসো যুগান্তের কবি দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে, তাহলে তাকে অ্যাট দ্য প্রেজেন্ট টাইম তাকে দাঁড়াতে বলছেন কবি। কবি আহ্বান করছেন, কবি আফ্রিকা মহাদেশের একেবারে নত জানু হয়ে ক্ষমা প্রার্থনা করছে আফ্রিকা মহাদেশের কাছে, এবং জাগ্রত জীবন্ত যতজন কবি সেই সময় রয়েছে এই পার্থিব ভূমিতে, তিনি সকলকে বলছেন তোমরাও আসো, এই মুহূর্তে আসো এবং আফ্রিকার কাছে তোমরা ক্ষমা ভিক্ষা করো। তাহলে এটাও হয়ে যাবে সাধারণ বর্তমান অনুজ্ঞা। বা আরো যদি কিছু উদাহরণ আমরা বলি, ধরো ধরো পেনটি এক্ষুনি পড়ে যাবে। আমি কাউকে বললাম যে ধরো ধরো পেনটি এক্ষুনি পড়ে যাবে। এই যে ধরো ধরো পেনটি এক্ষুনি পড়ে যাবে, মানে তাকে এক্ষুনি ধরতে হবে। এক্ষুনি না ধরলে এটা কিন্তু পড়ে যাবে, ফলে এটাও কিন্তু সাধারণ বা বর্তমান অনুজ্ঞা। একটু বুঝতে পেরেছেন কিনা একটুখানি জানান, তাহলে আমি অতীতে যাব। বুঝতে পেরেছেন কিনা একটুখানি জানান। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, এবারে আমরা অতীতকালে যাব। সাধারণ অতীত, কাজটি অল্পক্ষণ পূর্বে শেষ হয়েছে। কাজটি অল্পক্ষণ পূর্বে শেষ হয়েছে। খেয়েই উঠলাম, আমরা অনেক সময় বলি খেয়েই উঠলাম। পড়ছিলাম, বলি না পড়ছিলাম। কেউ ফোন করলো, বন্ধু বললো কি করছিস? পড়ছিলাম, এই মাত্র বই তুলে উঠলাম। কাজটি অল্পক্ষণ শেষ হয়েছে, মানে সবে মাত্র শেষ হয়েছে যদি বলি। খাওয়া শেষ করেছেন, সিনেমা দেখা শেষ করেছেন, পড়া শেষ করেছেন, জাস্ট শেষ করেছেন, একটু সরিয়ে রেখেছেন। এইরকম যদি বোঝায় কোনো বাক্যের মধ্যে, তাহলে সেটা হয়ে যাবে সাধারণ অতীত। মানে খুব গভীর হয়নি, খুব মানে বিস্তৃত অতীত হয়নি। সাধারণ অতীত মানে জাস্ট সদ্য অতীত হয়েছে, সদ্য অতীত হয়েছে, মানে জাস্ট ব্রেকআপ হয়েছে আর কি। ব্রেকআপ পার্টিও অত দূর যায়নি আর কি, জাস্ট ব্রেকআপ হয়েছে, যে কারোর মুখের উপরে বলে দিয়েছে চলো আজকের থেকে তোমার আমার পথ আলাদা। সেটাই হচ্ছে সাধারণ অতীত, জাস্ট হয়ে গেল আর কি সাধারণ অতীত। কোনো কাজ অল্পক্ষণ পূর্বে শেষ হয়েছে এমনটি যদি বোঝায়, সেই ঘটনাকে, সেই ক্রিয়ার কালকে আমরা বলবো সাধারণ অতীত। এই মাত্র শেষ হয়েছে। এমন কিছু উদাহরণ আমরা যদি বলি, আমরা এখানে একটা উদাহরণ আছে, অভিশাপ রাত্রির আয়ু ক্ষয় হলো রে। অভিশাপ রাত্রির আয়ু ক্ষয় হলো রে। যদি কোনো অসুস্থ মানুষের শিওরে আপনি বসে থাকেন, দেখবেন সে রাত শেষ হতে চায় না। আমরা ঘুমিয়ে পড়ি খাওয়া দাওয়া করে, শীতের যে সমস্ত এগুলো থাকে, আচ্ছাদন থাকে, সেই আচ্ছাদনের মধ্যে শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। সকালবেলা যখন মা বাবা ডাকে না, প্রতিদিন এক নাটক একেবারে। সকালবেলা নামাজ পড়তে উঠবে, আর এইবারে উঠলি না, এখনো উঠলি না, মানে ভোরবেলার ঘুমটায় তো খুব তীব্রতর ঘুম হয়, সেই সময় ওই এক গল্প প্রতিদিন। আমরা প্রচন্ড বিরক্ত হই আর কি। এই শেষ হয়ে গেছে, রাত্রি শেষ হয়ে গেল, এই শেষ হয়ে গেল, এত রাত 18 ঘন্টা কেন না হয় না? আমরা অনেকে বলি যে রাত 18 ঘন্টা হয় না কেন, আর একটু বেশি হলে বোধহয় ভালো হতো। কিন্তু কখনো কোনো অসুস্থ রোগীর শিওরে বসে থাকবেন, দেখবেন রাত শেষ হচ্ছে না, সকাল হলেই তাকে হসপিটালাইজ করতে হবে, কোনো গাড়ি নেই, কেউ যেতে চাইছে না, এত রাত্রেবেলা আমি যাব না বাবা। দেখবেন প্রতিটা সেকেন্ড আপনার কাছে মনে হবে এক একটা পার সম। তাই কবি বলছেন অভিশাপ রাত্রির আয়ু ক্ষয় হলো রে।
অর্থাৎ এই মাত্র শেষ হয়েছে, রাত্রি সবে শেষ হয়ে সূর্যের উদয় ঘটেছে। এইটাই হচ্ছে সাধারণ অতীত। আরো কিছু উদাহরণ আমরা যদি নিই, মহিষী দেখলেন নরেনের জিজ্ঞাসু দৃষ্টিতে ভবভূতির শিখা। তো সবাই কি একভাবে কারোর চোখের দিকে তাকিয়ে থাকে? নিশ্চয়ই থাকে না। অর্থাৎ দেখেই, তার চোখের দিকে দেখেই তিনি চোখ নামিয়ে নিলেন এবং তিনি তার চোখের মধ্যে একটা আলোক দীপ্তি দেখতে পেলেন। অর্থাৎ দেখা তার এই মাত্র শেষ হয়েছে আর কি, ওই সলজ্জ দেখা আর কি। শুভ দৃষ্টি নয়, কিন্তু শুভ দৃষ্টিটা কিন্তু দীর্ঘক্ষণ ধরে চলে আর কি। ওই মেয়ে দেখতে যাওয়ার, প্রথম যখন মেয়ে দেখতে যাবে আমাদের জাকারিয়া এসেছে আর কি, শীতকালটা জানি না সফল হবে কিনা, মেয়ে দেখা কমপ্লিট হবে কিনা। তো জাকারিয়া মেয়ে দেখতে গেছে, মেয়ে দেখতে গিয়ে এক ঝলক দেখেই চোখ নামিয়ে নিল। ওইটা হচ্ছে পুরাঘটিত। বুঝতে পেরেছেন? এই সাধারণ অতীত, সাধারণ অতীত, জাস্ট মেয়েকে দেখেই চোখ নামিয়ে নিল, সাধারণ অতীত। আচ্ছা, তারপরে আর একটা উদাহরণ আমরা যদি নিই, অশ্রুধারা আদ্রিল মহিরে। হ্যাঁ, আমাদের যে অশ্রুধারা, এই যে অশ্রু আমাদেরকে নির্গত হয় আর কি, অশ্রু নির্গত হয়ে গেলেও দেখবেন ফোপানি কমে না। বাচ্চারা দেখবেন, বাচ্চারা কান্না করে যখন, বাচ্চাদেরকে আপনি বকেন বা বাচ্চাদেরকে মারধর করেন, কিছু সময় কাঁদা করে এই যে ব্যাপারটা আর কি, এটা চলতেই থাকে, কিন্তু কান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে আর কি। হ্যাঁ, অর্থাৎ অল্পক্ষণ পূর্বে শেষ হয়েছে এমন কোনো বিষয় যদি আপনার সামনে আসে, তাহলে আপনি সেটাকে ধরবেন সাধারণ অতীত, অর্থাৎ সেই অতীতটা বেশি সময় হয়নি। একটু বুঝতে পেরেছেন কিনা জানাবেন, একটু বুঝতে পেরেছেন কিনা জানান। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, এবারে ঘটমান অতীত বলি। ঘটমান অতীত হচ্ছে অতীতকালে যেটি ঘটছিল আর কি। হ্যাঁ, অতীতকালে ঘটছিল, তুমি আমাকে ঝ্যাঁটা পেটা করছিলে, বা তুমি খাচ্ছিলে, বা আমরা সেই সময় ফুটবল খেলছিলাম, ফোন করে কাগজ এসে ফোন ধরিসনি কেন রে? আমি বেগুন কুটছিলাম বা রান্না করছিলাম। অতীতকালে একটা জিনিস ঘটছে আর কি, ঘটছিল। এই যে ঘটছিল যদি বোঝায়, তাহলে সেটা হয়ে যাবে ঘটমান অতীত। আমি বই থেকে কয়েকটা উদাহরণ বলছি, একটুখানি দেখেন। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, বিদ্রূপ করছিল ভীষণকে। কোন কবিতার লাইন বলেন তো? বিদ্রূপ করছিলে ভীষণকে। স্যার আফ্রিকা। আফ্রিকা, একদম আফ্রিকা কবিতার বিষয়। এই যে আফ্রিকা ভীষণকে বিদ্রূপ করছিল, অর্থাৎ অতীতকালে বিদ্রূপ করছিল, অর্থাৎ একটা ধারাবাহিকভাবে সেটা চলছিল, কিন্তু চলছিল মানে অতীতকালে কোনো কাজ যখন ঘটছিল আর কি, এমন যদি বোঝায় তাহলে সেটা ঘটমান অতীত। একদম সহজ, ঘটমানটা খুবই সহজ। আচ্ছা, তারপরে আছে পুরাঘটিত। পুরাঘটিত অতীতের, আর পুরাঘটিত অতীত হচ্ছে কাজটি অতীতকালে শেষ হয়ে গেছে, তার ফল এখন আর নেই। কাজটি অতীতকালে শেষ হয়ে গেছে, কিন্তু তার কোনো ফল এই মুহূর্তে নেই। আমি যদি বলি, লোকটাকে কেমন ঠেসে ধরেছিলুম বলতো, আমি বলছি যে লোকটাকে কেমন ঠেসে ধরেছিলুম বলতো। শক্তিশালী মানুষ সবসময় দুর্বলের উপর অত্যাচার করে এবং সেটা নিয়ে গর্ব করে। হ্যাঁ, তো সেই রকম একজন মানুষকে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরেছিল, ধরে সে বন্ধু বান্ধবদের সঙ্গে বলছে, দেখবি লোকটাকে কেমন করে ঠেসে ধরেছিল। তো এর কি আর কোনো এফেক্ট আছে? সে লোকটা তো মার খেয়ে অলরেডি বাড়ি চলে গেছে, এর কি কোনো এফেক্ট আছে? কোনো এফেক্ট আছে এর? কোনো এফেক্ট নেই।
এটা সাধারণ অতীত। আচ্ছা, এটাকে আপনারা একটু বুদ্ধি করে বলেন তো, এটাকে পুরাঘটিত বর্তমান করতে গেলে কি ঘটনা ঘটতে হবে? পুরাঘটিত বর্তমান করতে গেলে কি ঘটনা ঘটতে হবে? সে মার খেয়ে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে লোক জোগাড় করছে, এটা কি হবে? মার খেয়ে বাড়িতে গেছে, পুরাঘটিত বাড়িতে গিয়ে বর্তমান। লোক জোগাড় করছে, পুরাঘটিত বর্তমান। কাজটি শেষ হয়ে গেছে, তার ফল এখনো শেষ হয়নি। পুরাঘটিত বর্তমান। সে যদি থানায় গিয়ে কেস করে, তাও সেটা পুরাঘটিত বর্তমান। কিন্তু সে যদি নীরবে সহ্য করে, যে আমি যখন বললাম যে লোকটিকে কেমন ঠেসে ধরেছিলুম বলতো, মানে সে কাজটা শেষ হয়ে গেছে, আমি গৌরব করছিলাম, সে মানুষটা আর কোনো আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না, ফলে ওখানেই শেষ, কাজটি শেষ হয়ে গেছে। লিঠনের সময়কালে পদ্য লিখেছিল, লিটনের সময়কালে পদ্য লিখেছিল। আচ্ছা, আমার পদ্যের কি কোনো প্রভাব আছে? আমার পদ্যের কোনো প্রভাব আছে? তার কোনো এফেক্ট থাকবে? সে লেখাও শেষ, তার দাহ দাহ হয়ে গেছে আর কি, 10 জন পড়লো ভুলে গেল। রবি ঠাকুরের পদ্য নয় যে সেটা পুরাগঠিত বর্তমান হবে। রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন, এটা কখনো অতীত হতে পারে না। হ্যাঁ, ওটা পুরাগঠিত বর্তমান। কিন্তু আমি যখন কবিতা লিখবো তখন সেটা কিন্তু পুরাগঠিত অতীত হবে। আরো কিছু উদাহরণ আমি যদি বলি, হ্যাঁ, ধরেন আমি বললাম যে খ্রিস্টপূর্ব 1430 খ্রিস্টাব্দে মহাভারতের যুদ্ধ হইয়াছিল। বা আমি বললাম 263 খ্রিস্টপূর্বাব্দে কোন যুদ্ধ হয়েছিল? 263 খ্রিস্টপূর্বাব্দে একজন প্রচন্ড মানে নৃশংস রাজা মহামতিতে পরিণত হয়েছিলেন। স্যার অশোক। অশোক। কলিঙ্গ যুদ্ধ। তো আমি যে বললাম যে 263 খ্রিস্টপূর্বাব্দে অশোক কিন্তু জিসাস ক্রাইস্টের মানে বেশ বড়, মানে 300-400 বছর আগের মানুষ। তো 263 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। তো সেই কলিঙ্গ যুদ্ধের কোনো প্রভাব কি এখন আর আছে? না। না স্যার। 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, বলেন তো কোন ক্রিয়ার কাল? বর্তমান। কি বর্তমান? না স্যার, এটা ঐতিহাসিক বর্তমান। অতীত নয় স্যার, ঐতিহাসিক পুরাঘটিত বর্তমান। অতীত। না, পুরাগঠিত নয়, ওটা ঐতিহাসিক বর্তমান। কারণ এই জিনিসগুলো কখনো অতীত হয় না। 1911 খ্রিস্টাব্দে সম্ভবত 8ই আগস্ট না ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল কত আগস্টে? ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল, একটু কাইন্ডলি বলেন তো। 8ই আগস্ট কি 11? সালটা তো 11। যাই হোক, আমাদেরকে একটু জেনে নিতে হবে। অনেক পিছন পাকা এখন সব ইউটিউবার উঠেছে না, রাস্তায় বেরোলে আপনাকে জিজ্ঞাসা করবে, আচ্ছা বলো তো এটা নেতাজির কততম জন্ম জয়ন্তী? আপনি যদি না বলতে পারেন তাহলে আপনি দেশপ্রেমিক না। ওই পিছন পাকাগুলোর বেধড়ক মারের দরকার। হুম তো এটা ভিডিও করে আপনাকে মানে এতটা বেবাক করে দেবে সোশ্যাল মিডিয়াতে, যে আপনার MA পাস, B.Ed করা সব ডিগ্রি বেকার হয়ে যাবে, জাল হয়ে যাবে। হ্যাঁ, জালি একেবারে, কিচ্ছু জানে না। বলুন তো, আমি নেতাজি জন্ম জয়ন্তী পালন করতে গেছি, আমি কি লেকচার দিতে গেছি যে আমি একেবারে পুরো ডিটেলস জেনে গেছি কততম জন্ম জয়ন্তী, কততম এটা এরকম ঘটনা ঘটছে না এখন? হ্যাঁ হ্যাঁ। এরকম ঘটনা এখন ভীষণ ঘটছে। হ্যাঁ? ওদের মানে পেলে ওদেরকে প্রশ্ন করতে হবে উল্টো করে। হুম, যারা কিছু জানে না। হ্যাঁ, ওদেরকে উল্টো করে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, ওই যে একটি মেয়েকে অ্যাম্বেলা বানান জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, প্রত্যেকের কিন্তু ব্যক্তিগত সম্মান আছে, প্রত্যেকের ব্যক্তিগত মানে মান সম্মান আছে। এইভাবে সোশ্যাল মিডিয়াতে মানে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। আপনি রাস্তায় উঠেছেন, ট্রেনে যাচ্ছেন, করে হাই তুলেছেন, কেউ গোপনে ভিডিও করে নিয়েছে, ভিডিও করে সোশ্যাল মিডিয়া সেই ভাইরাল। আপনার বাড়িতে এসে বলছে, দাদা সে ওই রকম করে একবার হাই তোলেন না, আপনার নামই হয়ে যাবে হাই কাকু। ভীষণ সোশ্যাল মিডিয়া হাই কাকু। তো এখন খুব সাবধান, রাস্তাঘাটে আমাদের খুব সাবধানে চলতে হবে। তো পুরাঘটিত হচ্ছে কাজটি শেষ হয়ে গেছে, তার কোনো ফল থাকবে না।
কোনো ফল কোনো এফেক্ট থাকবে না, একেবারে শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে, আপনার খাওয়া হয়ে গেছে মানে খাওয়া হয়ে গেছে, তার কোনো শেষ থাকবে না। আমি কয়েকটি উদাহরণ বলছি। আমি যেমন উদাহরণ বললাম যে লর্ড লিটনের সময় লিখিয়াছিলাম পদ্য, এই পদ্যের কোনো প্রভাব নেই, কারণ আমি রবীন্দ্রনাথ নই, এই পদ্যের কোনো প্রভাব নেই, সাধারণ মানুষ। আচ্ছা, লোকটাকে কেমন ঠেসে ধরেছিল, লোকটাকে ঠেসে ধরেছিলাম, গল্প শেষ হয়ে গেছে। নোবেল প্রাইজ পেয়েছিলেন ঋষি রবীন্দ্রনাথ, কবি রবীন্দ্রনাথ নন। হ্যাঁ, এটাও হয়ে গেছে আর কি। খ্রিস্টপূর্বাব্দে 1430 খ্রিস্টপূর্বাব্দে মহাভারতের যুদ্ধ হয়েছিল। এই যে ব্যাপার, এদের কোনো এফেক্ট নেই, ফলে এদের কোনো এফেক্ট নেই বলেই এগুলো হয়ে যাবে সব পুরাঘটিত অতীত। বুঝতে পেরেছেন কিনা একটুখানি জানান বুঝতে পেরেছেন কিনা। আর এর পরের বা ক্লাসে আমি একদম শর্টকাটে কিভাবে এটা আমরা চিনতে পারি তার একটা দিক নির্দেশনা আপনাদেরকে দিয়ে দেবো, একদম সহজ, একেবারে সহজ, খুব সহজে আমরা সেটা চিনতে পারবো। আর নিত্যবিত্ত অতীত, নিত্যবিত্ত অতীত মানে হচ্ছে অতীতকালে যে ঘটনাটা প্রায় ঘটতো। নিত্য শব্দের অর্থ হচ্ছে প্রতিদিন বা প্রায়, আর বৃত্ত হচ্ছে ওই পুনরাবৃত্তের বৃত্ত, অর্থাৎ অতীতকালে যে ঘটনাটি আপনি প্রায় ঘটাতেন, এমন কোনো বিষয় থাকলে সেটা হচ্ছে নিত্যবিত্ত অতীত। বন্ধুকে দেখা হয়েছে 10 বছর পরে, বন্ধুকে দিয়ে বলছেন যে বন্ধু, সেই সময় মনে আছে বৃষ্টিদের বাড়ির পাশ দিয়ে কতবার দিনে হেঁটে যেতাম? মনে আছে তোর? বৃষ্টির খবর কি? বৃষ্টিদের বাড়ির পাশ দিয়ে কতবার হেঁটে যেতাম এই ঝলক দেখবার জন্য। রোজ সকাল 11টার সময় ও বারান্দাতে আসতো, আর সেই সময় আমি যেতাম। এই যে অতীতকালে একটি মেয়ের সৌম্য দর্শন ক্রান্তি রূপ উপভোগ করবার জন্য একজন প্রেমিক পুরুষ সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এবং এটা প্রায় সে যেত, এটা হয়ে যাবে নিত্যবিত্ত অতীত। সেই সময় আমরা রোজ ফুটবল খেলতাম, বা ওই সময়টায় তোর মনে আছে আমরা প্রতিদিন এক জায়গায় বসে গল্প শুনতাম। এই যে ব্যাপারটা, অতীতকালে কোনো ঘটনা নিয়ম করে ঘটতো এমন যদি বোঝায়, তাহলে সেটা হয়ে যাবে নিত্যবিত্ত অতীত। একদম সহজ একটা বিষয়, আমি এখান থেকে কয়েকটা উদাহরণ বলছি। আহ বুড়োকে ভালো বলে জানতুম, অর্থাৎ বুড়ো আমাদের সঙ্গে ভালো কাজ করতো, তাকে আমরা ভালো বলে জানতুম আর কি, মানে অতীতকালে জানতুম, এবং সেটা একটা নির্দিষ্ট নিয়ম সময় ধরে, মানে সময় ধরে জানতাম। এই যে বিশ্বাসটা ছিল আমাদের প্রতিদিনের বিশ্বাস, সেই বুড়ো এমন একটা কাজ করেছে আমাদের বিশ্বাস ভেঙে গেছে, তাই আমরা বলছি বুড়োকে আমরা ভালো বলে জানতাম। তারপরে আমরা যদি বলি যে ধরেন আমি বললাম এখানে লাফাইতো উড়িতো মানিত না কোনো মানা। কোনো একজন মানুষের জন্য আমরা এই বিশেষণটা ব্যবহার করলাম যে লাফাইতো উড়িতো মানিত না কোনো মানা, অর্থাৎ এমন একজন মানুষ যে সবসময় টগবগে থাকতো, লাফাতো উঠতো, কোনো মানা মানতো না। সেটা অতীতকালে। আমরা এখন এসে তার স্মৃতিচারণা করছি, সেই মানুষটা দেখা যাচ্ছে চলে গেছে, সেই মানুষটা মারা গেছে, আমরা এখন স্মৃতিচারণা করছি। বুঝতে পেরেছেন? বোঝা গেছে কিনা একটুখানি জানাবেন। বোঝা গেছে? বুঝতে পেরেছেন? মানে অতীতকালে কোনো ঘটনা নিয়ম করে ঘটতো এমন যদি হ্যাঁ বোঝায়, স্যার, তাহলে হ্যাঁ। সেটা হচ্ছে নিত্যবিত্ত। হ্যাঁ স্যার। এইবারে আমাদের বাকি থাকছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ, চলেন ভবিষ্যৎটা বলছে যে সাধারণ ভবিষ্যৎ। ক্লাসের মাঝে ফোন আসলে কেটে গেল নাকি? আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ফোন এসেছিল বলে আমাকে বার করে দিল। হ্যাঁ, তো যাই হোক, সাধারণ ভবিষ্যৎ ভবিষ্যৎকালে ঘটবে, ভবিষ্যৎকালে ঘটবে এমন কোনো বিষয় যদি বোঝায়, তাহলে সেটা স্যার শোনা যাচ্ছে না কিছু। হ্যাঁ, অবশ্যই। ভবিষ্যৎকালে ঘটবে এমন কোনো বিষয় যদি বলা হয়, তাহলে সেটা হবে সাধারণ ভবিষ্যৎ। কোনো একটা বিষয় ধরেন ভবিষ্যৎকালে ঘটবে, এরকম বিষয় বোঝালে সেটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ। দিবে আর নিবে, মিলাবে মিলাবে,
আর এই যে একটা কবিতার চরণ আছে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই যে দিবে আর দিবে মানে কখন দেবে, অতীতকালে এবং ভবিষ্যৎকালে দেবে। হ্যাঁ, এটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ। আর যদি উদাহরণ আমরা বলি, আহ প্রণামী তোমারে, চলিব না সংসার কাজে। ধরেন কেউ বললো আর কি, মানে তার মানে প্রভুকে বলল, প্রণামী না তোমারে নাথ, আমি চলিব কাজে আর কি, মানে তোমার কথা মেনে চলবো আর কি। সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পরে একটি ছেলে সে বলছে বিবাহ করব না। তখন মেয়েটার একটা কাতর অনুভূতি যে নাথ প্রণামী তোমারে চলিব কাজে, অর্থাৎ সমস্ত কাজ করবার পরে আগে তোমাকে আমি প্রণাম করে নেব। ছেলেটাও ভালোভাবে এই বিষয়টা উপলব্ধি করলো যে বাহ, একজন গো বেচারা স্ত্রী পাবো, যেটা প্রত্যেক পুরুষের একটা কাঙ্ক্ষা থাকে আর কি, যে তার স্ত্রী তার মতো হয়ে চলবে আর কি। হ্যাঁ, তো যা আমাদের জাকারিয়াই ধরি, জাকারিয়া এটা বিশ্বাস করে বিয়েটা করে নিল। এইবারে বিয়ে করার পরে চিত্রটা গেল উল্টে। কারণ মোগল সম্রাট জাহাঙ্গীর, যার রাজ্য ছিল, মানে রাজ্য বিস্তার ছিল আফগানিস্তানের কান্দাহার পর্যন্ত, সে পর্যন্ত নূরজাহানের হাতের হস্তপুত্তলিকা হয়েছিল আর কি। তার শেষের 5 বছর যে আহ, রাজত্বকাল, যেটাকে আমরা বলি অন্তঃপুরিকার শাসন, হ্যাঁ আপনাদের ইতিহাসেও দেখবেন অন্তঃপুরিকার শাসন, শেষের 5 বছরের ক্ষমতার রেশ নূরজাহানের হাতে ছিল। তো পরবর্তীকালে বিষয়টা উল্টে গেল। তো এই যে প্রণামী নাথ তোমারে চলিব কাজে, মানে সে ভবিষ্যতে তার হাজবেন্ডকে বা তার যে সেই প্রাণাধিক প্রিয় মানুষটিকে সম্মান করে শ্রদ্ধা করে চলবে, সেটা বলছে, এবং সেটা ভবিষ্যৎকালের জন্য। ফলে এটা সাধারণ বর্তমান। যদি কেউ আপনাকে বলে যে বা তোমাকে আমি কাজটি করে দেব, এই কাজটি তোমাকে আমি করে দেব, তাহলে সে ভবিষ্যৎকালে করে দেবে। ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বললে, ক্রিয়া হবে বললে, সেটা হয়ে যাবে সাধারণ বর্তমান। আমি কিছু উদাহরণ পড়ছি, আপনারা একটুখানি দেখেন। আমি বললাম, তব পদতলে বসিয়া বিরলে শিখিব তোমার শিক্ষা। তব পদতলে বসিয়া বিরলে শিখিব তোমার শিক্ষা। একজন শিষ্য তার গুরুকে বলছে যে গুরু, না আমি ভবিষ্যতে তোমার পদতলে বসে আমি তোমার শিক্ষা গ্রহণ করব, মানে ভবিষ্যৎকালে শিখবে আর কি। এই যে ভবিষ্যৎকালে কোনো ক্রিয়ার কাজ ঘটবে এমন যদি বোঝায়, তাহলে সেটা হয়ে যাবে সাধারণ ভবিষ্যৎ। বুঝতে পেরেছেন কিনা একটুখানি জানান আমাকে, বুঝতে পেরেছেন স্যার। কিনা? হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে 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 হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে। আর ঘটমান ভবিষ্যৎ হচ্ছে, ধরেন ঘটমান ভবিষ্যৎটা হলো যে ভবিষ্যৎকালে কোনো কাজ ভবিষ্যৎকালে ঘটবে এমন যদি বোঝায়, তাহলে সেটা হয়ে যাবে ঘটমান ভবিষ্যৎ। যে আমি বাজাইতে থাকিব, তুমি নাচিতে থাকিবে, আমি খেলিতে থাকিব, তুমি খাইতে থাকিবে। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস। হ্যাঁ, ওই আইএনজি যোগ থাকে আর কি, যেখানে আর কি। তো ভবিষ্যৎকালে কোনো কাজ নিয়মিত মানে চলছে বিরামহীনভাবে চলতে থাকবে। হ্যাঁ, বিরামহীনভাবে চলতে থাকবে। আমি আঁকিতে থাকিব, আমি গান গাইতে থাকিব, আমি খাইতে থাকিব, আমি পড়িতে থাকিব, আমি লড়াই করিতে থাকিব। এই যে থাকিব, হ্যাঁ, এই যে ব্যাপারটা, বা থাকবো, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই হচ্ছে কিন্তু ঘটমান ভবিষ্যৎ। মানে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আর পুরাঘটিত ভবিষ্যৎকে বলা হয় সন্দিগ্ধ অতীত। মনে রাখবেন, পুরাঘটিত ভবিষ্যতের অপর নাম হচ্ছে সন্দিগ্ধ অতীত। কিভাবে সন্দিগ্ধ অতীত আমি একটু বলি। পুরাঘটিত ভবিষ্যৎ হচ্ছে কাজটি হয় অতীতকালে হয়ে গেছে, না হলে বর্তমান কালেও হচ্ছে। ভালো করে বুঝে নেন, কাজটি অতীতকালে হয়ে গেছে কিংবা বর্তমান কালেও ঘটছে।
এইরকম সন্দেহ যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎ। এই জন্য এখানে একটা সন্দেহ থাকে বলে এর নাম হচ্ছে সন্দিগ্ধ অতীত। আপনার বাড়িতে একজন আত্মীয় এসেছে, আত্মীয় এসে বললো তাড়াতাড়ি রান্না বান্না করে দাও, আমি খুব ব্যস্ত, বিয়েলো আমি, তো আমাকে সবাই ফোন করছে, আমাকে বাড়ি যেতেই হবে, আজকে রাত্রেবেলায় বাড়ি যেতে হবে, শ্বশুর বাড়িতে এসেছে, তো তাকে যেতে হবে, বিয়েলোর কাজ করতে, রাত্রেবেলায় যেতে হবে। তো সে 8:30টায় বেরিয়েছে, 8:30টায় বেরিয়েছে, আপনাকে বলেছে আমার যেতে 1.5 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা লাগবে, আমি 10টার মধ্যে বাড়িতে পৌঁছে যাব। আপনি বলেছেন ঠিক আছে, তুমি বাড়িতে গিয়ে আমাকে ফোন করে দিও যে আমি পৌঁছে গেছি। এইবারে 10টা 10 হয়ে গেছে, 10টা 10 হয়েছে, সে ফোন করেনি। তখন আপনি বলছেন হয়তো তিনি এতক্ষণে পৌঁছে গেছেন। এই কথাগুলো আমরা বলি, দেখবেন, হয়তো তিনি এতক্ষণে পৌঁছে গেছেন। এই যে সন্দেহ রয়েছে, হয় তিনি এখনো রাস্তায় আছেন, না হলে তিনি পৌঁছে গেছেন। এই যে দুটো সন্দেহ, দুটোর মাঝখানে, হয় তিনি রাস্তায় আছেন, না হলে পৌঁছে গেছেন। আমরা বলি হয়তো তিনি এতক্ষণে পৌঁছে গেছেন। বা আমরা বলি যে আমার ফোনটা হয়তো সে নিয়েছে, সে নিতেও পারে, আবার নিতেও নাও পারে। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা আছে, এই যে সন্দেহ, এই সন্দেহের জন্যই হচ্ছে এটা, মানে কোনো একটা সন্দেহ বোঝাবে। ধরেন আপনি বললেন যে গ্লাসটা বোধহয় মীরাই ভেঙেছে, বা গ্লাসটা বোধহয় ফতেমাই ভেঙেছে, আমরা এই এই সমস্ত এগুলো বলি, গ্লাসটা হয়তো সায়ন্তী ভেঙেছে, আমরা বলি। এই যে হয়তো শব্দটার যে ব্যবহার করি, অর্থাৎ আমরা সেখানে সেটা ফতেমা ভাঙতেও পারে, নাও পারে। হ্যাঁ, ফলে ভাঙলে ভেঙেছে, না হলে না ভেঙেছে। এই যে সন্দেহ, এই সন্দেহ বোঝায় বলে এর নাম হচ্ছে সন্দিগ্ধ অতীত। অর্থাৎ কাজটি হয়তো অতীতকালে হয়েছে, না হলে বর্তমানকালে হচ্ছে। এইরূপ বোঝালে সেটা হবে সন্দিগ্ধ অতীত। এতক্ষণে তারা হয়তো স্টেশনে পৌঁছে গেছে, আমরা সাধারণত বলি এতক্ষণে তারা হয়তো স্টেশনে পৌঁছে গেছে, হয় তারা স্টেশনে পৌঁছেছে, না হলে পৌঁছাতে পারেনি। খুব স্বাভাবিক একটা ব্যাপার। সন্দেহ রয়েছে, আর সন্দেহ রয়েছে বলেই সন্দিগ্ধ অতীত। বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন? একটা হয়তো থাকবে, হ্যাঁ, একটা কিন্তু থাকবে। বোঝা গেছে? বুঝতে পেরেছেন কিনা একটুখানি জানান। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ওকে, ওকে। এবারে ভবিষ্যৎ অনুজ্ঞা। ভবিষ্যৎ অনুজ্ঞা, ওই যে বললাম, ভবিষ্যৎকালে আমরা কাউকে আদেশ উপদেশ অনুরোধ করব। এইরূপ ঘটনা যদি ঘটে তাকে আমরা বলবো ভবিষ্যৎ অনুজ্ঞা। চলেন আমি কয়েকটা উদাহরণ পড়ছি, আপনারা একটু দেখেন। দয়া করে একবারটি আসবেন, যেটা আমি বলেছি, দয়া করে একবারটি আসবেন। বৌদির বোন বৃষ্টি যদি বলে তাহলে এটা হবে বর্তমান অনুজ্ঞা, আর যদি সাধারণ কেউ বলে তাহলে এটা হয়ে যাবে ভবিষ্যৎ অনুজ্ঞা। আচ্ছা, তারপরে আমি যদি বলি যে ওখানেই অপেক্ষা করিস, আমরা বন্ধুদেরকে বলি ওখানেই অপেক্ষা করিস, অর্থাৎ আগামীকাল বা 1 সপ্তাহ বা 1 মাস পরে ওই জায়গাটাতে অপেক্ষা করিস, আমরা আসবো। যেটা আমাদের ওই সাইলেন্সার, মানে সাইলেন্সার বলেছিল একে, র্যাঞ্চোকে, সেই তারিখ লিখে দিয়েছিল, তারিখ লিখে দিয়েছিল যে 5 বছর পরে এইখানেই হবে আমাদের দেখা। ওইটাই হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। সাইলেন্সার এসেছিল, যদিও র্যাঞ্চো আসেনি আর কি। সিনেমাটা দেখেছেন আপনারা? অত্যন্ত শিক্ষণীয় ভারতীয় সিনেমা। কি সিনেমাটির নাম কি? থ্রি ইডিয়টস। থ্রি ইডিয়টস, যেটা আমাদের মেরুদণ্ডটাকে কিন্তু অনেক শক্ত করে। থ্রি ইডিয়টস বলে যে লড়াইয়ের নাম ভেঙে পড়া নয়, লড়াইয়ের নাম হচ্ছে আরো শক্ত হয়ে ফিরে আসা। ব্যর্থতা, প্রতিটি ব্যর্থতাই আমাদেরকে শিক্ষা দেয়, প্রতিটি ব্যর্থতা। জীবনে ব্যর্থতা না থাকলে সফলতার কোনো গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই। এই যারা স্টার কিড হয়, এরা কেউ মহান অভিনেতা হতে পেরেছে? কিন্তু অমিতাভ বচ্চন, যাকে বলা হয় সহস্রাব্দের শ্রেষ্ঠ অভিনেতা, অর্থাৎ 1000 বছরের সর্বশ্রেষ্ঠ অভিনেতা হচ্ছে ভারতীয় উপমহাদেশে অমিতাভ বচ্চনকে বলা হয়। আমাদের কলকাতা থেকে ট্যাক্সি পর্যন্ত চালিয়েছে, হকারি করেছে, তাই না? স্টার কিডরা কেউ কিন্তু হতে পারেনি। স্ট্রাগল থাকতেই হয়, ব্যর্থতা থাকতেই হয়। কত অডিশন হয়তো দিয়েছে, ওনাকে বলেছে লম্বু, দেখতে ভালো না, গায়ের রং রং গৌরবর্ণ নয়, সিনেমার হিরো হওয়ার যোগ্য নয়, কত ব্যর্থতা, কত রিজেকশন এসেছে।
সেই মানুষটা কিন্তু আজ ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ অভিনেতা। তো ব্যর্থতা আমাদের জীবনের সৌরভ স্বরূপ, ব্যর্থতা আমাদের দেহের সুগন্ধির মতো। আপনারা ব্যর্থ হয়েছেন বলে একেবারে ভেঙে পড়বেন এমনটি কিন্তু নয়, প্রতিটা ব্যর্থতায় মধ্যেই লুকিয়ে থাকে সফলতার সোপান। তো এই সিনেমাটা আমাদের সেই শিক্ষাটা দেয় আর কি। তো আমাদের মানব জীবনেও এই শিক্ষাটা নেওয়া উচিত। আমরা প্রতিটা ব্যর্থতার মধ্য দিয়ে শিখবো। এবং এই বছর আপার প্রাইমারি টেট হচ্ছে এবং এমএসসিটাও হওয়ার প্রবল সম্ভাবনা। আপার প্রাইমারি টেট কেন হচ্ছে বললাম, যে ওই যে ডাটা কালেকশন শুরু হয়ে গেছে অলরেডি, কতজন টেট পাস করেছে, আছে না আছে এরকম, তো তাদেরকে আবার টেট নিতে হবে, তার সঙ্গে আমাদেরও হয়ে যাবে আর কি। এ রাজ্যে আমাদের জন্য আলাদা করে কিছু হবে না, ওই পুরানোদের সঙ্গে নতুনদের হয়ে যাবে। কিন্তু সুখের বিষয় হচ্ছে আপার প্রাইমারিতে কিন্তু মানে সকলেই যারা চাকরি করছে সবাই প্রায় টেট পাস, কারণ দীর্ঘ 11 বছর যেহেতু নিয়োগ হয়নি, তো যারাই চাকরি পেয়েছে তারাই টেট পাস। ফলে এইটা একটু ভালো করে নজরে রাখবেন। এবং এমএসসিতে একটা নিয়োগ হবে, তো সেই জায়গা থেকে আমাদেরকে খুব শক্তপোক্তভাবে লড়াই করতে হবে। এই লড়াইটা জারি রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা সফল হচ্ছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে এই মূল্যবান সময়ের মধ্যে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান, আর কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলেন। কোনো প্রশ্ন আছে আপনাদের? বোঝা গেছে? হ্যালো স্যার। হ্যাঁ, সায়ন্তী। স্যার বলছি আগের দিন প্রথম ক্লাসে কি হয়েছিল স্যার, আমি জয়েন করতে পারিনি, আচ্ছা, আমার একটা তোমাকে গন্ডগোল আমি হয়েছে। লিংক দিয়ে দেব, সমস্ত ক্লাসের লিঙ্ক গুলো। তুমি আমাকে একটু মেসেজ করবে, তোমাকে আমি সমস্ত ক্লাসের লিঙ্ক গুলো ওই দিয়ে দেবো, গ্রুপে দেবেন স্যার, মোটামুটি দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দেবেন। আগের দিন আমি অনেকবার চেষ্টা করে ঢুকতে আচ্ছা, পারিনি জাকারিয়া গ্রুপে। জাকারিয়া, গতদিন আমার গাল ফুলে মানে ঢোল হয়েছিল, আর গতদিন আমি ঢোল গোবিন্দ স্যার আমি হয়েছিল। হ্যাঁ, শুনলাম সেটা, তো জানতাম না, এবার আমারও শরীরটা একটু খারাপ ছিল বলে আমি অনেকবার চেষ্টা করে ঢুকতে হ্যাঁ আগের পারিনি। দিনের আজকে একটু ভিডিওটা দিয়ে দেবেন, আমিও দেখতে পারিনি। ওকে। গতদিন আমি ঢোল গোবিন্দ ছিলাম, ফলে বোধহয় 25-27 মিনিট কথা বলেছিলাম, বেশি কথা বলতে পারিনি। তো সেটাই আমি, আমার কাছে আছে, সেটা আমি দিয়ে দেবো। ঠিক আছে। আরোগ্য কামনা করছি, ভালোই হয় গতদিন তাড়াতাড়ি। বেশি কথা বলতে পারিনি শারীরিক অবস্থা জনিত কারণে আর কি। আচ্ছা, আপনাদের স্যার আর বলছি যে আপনি গ্রুপে যে ওই মানে নোটস গুলো দিচ্ছেন, ওয়ান ওয়ার্ডের কোশ্চেন অ্যান্সার গুলো, ওগুলো কি মানে ওরকম ভাবেই দেবেন, মানে কোনো সাবজেক্ট, ওগুলো তো মিক্স আছে সব, মানে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন সব তো মিক্স আছে। আমি পরপর দিতে থাকবো একেবারে বিষয়ভিত্তিক ভাবে। সাহিত্যের ইতিহাসটা প্রথমে দিচ্ছি, হ্যাঁ, ইম্পর্টেন্ট গুলো, এবং পরপর প্রত্যেকটা অধ্যায় চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মূলত প্রথম দিকে চেষ্টা করছি খুব ইম্পর্টেন্ট সেরা সেরা গুলো দিয়ে রাখতে। এবং আমাদের এই কোর্স যতদিন ধরে চলবে আমাদের এই নোটস করা অব্যাহত থাকবে, একদম অসংখ্য নোটস আমরা দেবো। এবং এই নোটস গুলো প্রত্যেকটা একেবারে নতুন এবং নির্বাচিত, কারণ আমার নোটস কিন্তু অলরেডি রেডি আছে, যে এসএলএসটি তে যখন আমরা করেছিলাম সেই নোটস গুলো আছে, কিন্তু এসএলএসটির নোটস গুলো অত্যন্ত তাৎক্ষণিকতার সঙ্গে মানে করতে হয়েছিল। দেখা যাচ্ছে এক একদিন আমার 3-4টে ক্লাস ছিল, সেই 3-4টে ক্লাসের নোটস এক জায়গায় করতে আমি একেবারে ঘর্মাক্ত হয়ে গেছিলাম। ফলে কোনটা ইম্পর্টেন্স কোনটা আনইম্পর্টেন্স সব গড়ে দিয়ে দেওয়া হয়েছিল। ফলে এইখানটাতে আমি সেটা করছি না, এইখানটাতে একেবারে সুনির্বাচিত যেগুলো একেবারে ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে সেইগুলো আমি প্রথমে রাখছি, তারপর ইন জেনারেল সব দেবো আর কি। অসংখ্য নোটস যাবে, আপনাদের কাজ হচ্ছে শুধু পড়াশুনো করা, আর বাকি দায়িত্বটা আমার উপর থাকলো। প্রতিদিন নোটস যাবে, আমাদের এমএসসি ব্যাচেও নোটস যাবে, আপার প্রাইমারি ব্যাচেও যাবে, প্রতিদিন নোটস যাবে, আপনাদের শুধু পড়াশোনা করতে হবে। বুঝতে পেরেছেন? এবং এমএসসি ব্যাচে যারা আছেন তাদেরকে আমি বলবো আমাদের আপার প্রাইমারি ব্যাচের মতো প্রত্যেকে 20টি করে প্রশ্ন প্রতিদিন করুন। এটা একটা রুটিন করা উচিত, যেটা আমাদের আপার প্রাইমারি ব্যাচে খুব সুন্দর হচ্ছে। প্রতিদিন এক একজনের মানে থাকে, প্রতিদিন এক একজন 20টি করে প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর সকলেই দেয়। এই প্রক্রিয়াটা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আমরা প্রতিদিন বন্ধুদের কাছ থেকে হলেও 20টি প্রশ্নের উত্তর জেনে যাচ্ছি। তো এমএসসি তে কি এটা করা সম্ভব?
একটুখানি বলবেন। মিজানুর বাবু, সামিউল বাবু, এটা কি করা যেতে পারে? হ্যাঁ স্যার, করুন, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, আমি কাউকে দায়িত্ব দিয়ে দেবো একটা রুটিন করে দিতে, প্রতিদিন এটা করা হবে। তো আপনাদের কোনো প্রশ্ন আছে? আগের ক্লাসগুলো বা রেকর্ডেড ক্লাসগুলো একটু দিয়ে দেবেন আচ্ছা ঠিক স্যার, আছে, মানে আমি আপনার আমি কোনো কারণে গ্রুপে দিয়ে দিচ্ছি। আমি এমএসসির গ্রুপে রেকর্ডিং ক্লাসগুলো দিয়ে দিচ্ছি। ওকে ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে। আপনাদের সকলের মঙ্গল হোক। শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পড়াশোনায় থাকুন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা।